বাবুর কাছে যেতে চাই। সৌরভপ্রিয় বাবু, আমাদের রাজ্যে একটা অদ্ভুত সুন্দর নিয়ম আছে, আইনের মতন চলে, নিয়মের মতন চলে, আর বাস্তবে যে ছবিগুলো দেখা যায় সেগুলো একদম অন্য। নিউ টাউন কলকাতা প্ল্যানিং এরিয়া রুলস 2014 অনুসারে যে ক্লজগুলো দেওয়া আছে সেই ক্লজ মেনে কি নিউ টাউন রাজারহাটে সমস্ত বাড়ি তৈরি হয়েছে, বা মধ্যমগ্রামে, বা যে পুরসভাগুলোকে চিঠি দিয়ে বলা হয়েছে? আপনি যদি বিমান থেকে নিচে তাকান, কত উঁচু উঁচু বাড়ি আপনি দেখতে পারবেন। তা নিয়ে রোম্যান্টিসিজমের জন্য আপনাদের পেটোয়া কিছু কবিরা রয়েছে, কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তোলার জন্য আপনাদের প্রশাসনিক কোনো কর্তারা নেই। কেন নেই? না, প্রথম কথা হচ্ছে যে আমি একটা কথা বলবো যে আহমেদাবাদে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা উনিও বললেন, সেটা হচ্ছে বিল্ডিংয়ের জন্য অ্যাক্সিডেন্টটা হয়নি। এখন সমস্যাটা একটা হচ্ছে যে আমরা এই অ্যাক্সিডেন্টকে কী করে ওভারকাম করতে পারি। অবশ্যই বিল্ডিং একটা ফ্যাক্টর, বিল্ডিংয়ের উচ্চতাটাও ফ্যাক্টর, কিন্তু আমি যেটুকুনি আমরা দেখতে পাই যে যতটা সম্ভব সেইগুলোকে আমাদের প্রশাসন দেখে। কিন্তু আমি আপনাকে একটা খুব একজন ভারতীয় হিসেবে একটা খোলাখুলি কথা বলি, একজন যাত্রী হিসাবে প্লেনে ওঠার আগে। আজকে ধরুন যে কোনো প্লেনে যখন কোনো যাত্রী উঠবে, তখন যদি এয়ারপোর্ট অথরিটি বা মানে আমাদের ভারত সরকার বা অ্যাভিয়েশন মিনিস্ট্রি মনে করে যে যারা যারা উঠছে তারা একজন নরেন্দ্র মোদী, একজন অমিত শাহ, একজন রাজনাথ সিং, যদি বিজেপির এরকম ধরনের নেতারা ওই প্লেনে উঠছে, সেই জায়গাটা যদি দেখা হয়, তখন দেখবেন সেই প্লেনে কিন্তু ঝট করে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কেন কথাটা বললাম? তার কারণ হচ্ছে যে এরা ভিআইপি, তাই জন্য এদের প্লেনে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ এদের সেই প্লেনকে সেইভাবে করে মেনটেনেন্স করা হয়, সেইভাবে করে নিরাপত্তা দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হয়। আর আজকে এই জায়গা থেকে মুখ ঘোরানোর জন্য সিভিল এভিয়েশন আমি দেয় না, সেটা আপনাকে কে বলল? না, আমি তৃণমূলের পার্টি অফিসে শুনেছেন? না, তুমি আমাকে একটা কথা বলো যে আজকে যখন নরেন্দ্র মোদী বলেছিলেন যে হাওয়াই চটি পরে প্লেনে উঠতে পারবে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে সাধারণ যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, প্লেনের মধ্যে মানে কাগজ দিয়ে হাওয়া খেতে হয়, ইলেকট্রিক্যাল গন্ডগোল থাকে। একজন যদি আজ অমিত শাহ প্লেনে উঠতো, বা নরেন্দ্র মোদী প্লেনে উঠতো, বা রাজনাথ সিং প্লেনে উঠতো, তাহলে কি ওরা কি ওই কাগজ দিয়ে হাওয়া খেত? রাজনাথ সিং, অমিত শাহ, নরেন্দ্র মোদী কি প্লেনে ওঠেন না? তারা প্লেনে ওটাই তো বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রাইভেট জেটে যান। আমাকে বলতে দাও, তাদের প্লেনের ক্ষেত্রে যে নিরাপত্তা, যে মেইনটেনেন্সটা করা হয়, সেই মেইনটেনেন্সটা যদি প্রতিটা প্লেনের ক্ষেত্রে করা হয়, তাহলে আমরা এই ধরনের অ্যাক্সিডেন্টকে আমরা ওভারকাম করতে পারবো। আর অমিত শাহ বলে দিয়েছে। সৌরভদা, এইটা নিয়ে আমি বারবার, আমি যারা সিভিল এভিয়েশন তরফ থেকে এসছেন, বা আমার সাথে এই মুহূর্তে ক্যাপ্টেন অরিন্দম দত্ত পাইলটও রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করবো, আপনি আপনার পার্টে আমাকে এর উত্তরটা দিন। মধ্যমগ্রাম, মাইকেলনগর এবং সুকান্তনগর লাগোয়া, মানে এয়ারপোর্ট লাগোয়া 20 কিলোমিটারের মধ্যে সমস্ত বাড়ি কি প্ল্যান মোতাবেক হয়েছে? যে বাড়িগুলো প্ল্যান মোতাবেক হয়নি, বিমানবন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়েছে, ওখানকার আমাদের যারা পুরপ্রধান আছে, যারা মন্ত্রী আছে, তারা বিষয়টা অবশ্যই দেখবে। তবে একটা কথা, সেই বাড়িগুলো কি ভেঙে দেওয়া হবে? সেই বাড়িগুলো আমি আপনাকে বলি, ধরুন এই বড় বড় ফ্ল্যাট বাড়ি যে ছবি, যদি সেটা নিয়মের বাইরে থাকে, যাত্রী কিছু অসাধু প্রমোটার, কিছু নেতা, কিছু ঘুষখোর মাস্তান, তাদের জন্য আমি তো বললাম ফ্ল্যাটটাকে ভেঙে দেবে। না, আমি তো শুনেছি গুজরাটেও অমিত শাহর যে ঘনিষ্ঠ প্রমোটার নেতারা আছে, তারাও প্রচুর পয়সা করে খেয়েছে। অমিত শাহর কাছে টাকার ভাগ বলে গেছে, অমিত শাহর কাছে টাকার ভাগ গেছে, সেইগুলোকেও ভাগতে হবে, বাংলাটাকে সামলান, সেইগুলোকেও ভাগতে হবে। যেটা হয়েছে সেটা অমিত শাহ প্রচুর প্রমোটিং এর ভাগ পেয়েছে, প্রচুর টাকা পয়সা খেয়েছে। আমার কথা হচ্ছে, আপনি সব, আমি শুনলাম নিজের পার্টে আপনি বলুন যে কতগুলো মধ্যমগ্রাম, আমি তো বলছি কতগুলো জায়গাতে আমাদের সরকার ইলিগালি এরকম ফ্ল্যাট তৈরি হয়েছে। যদি ইলিগাল, শোনো, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সব হাই রাইজ বিল্ডিং হয়ে আছে, আগে বাকি সব জায়গা খালি ছিল এমন ব্যাপার না। মানে 34 বছর ধরে ওখানে ফ্ল্যাট হয়েছে। 34 বছরে আপনি দায়ভার ঠেলে দেবেন? না, আমি তো দায়ভার ছাড়ছি না, আমি তো বলছি যদি এরকম কিছু থাকে অবশ্যই দেখা হবে, কিন্তু এটাও তুমি জেনে রাখো। আজকে আমি বলছি আমাদের ভাই সৌরভ দা, কলকাতা শহরে, সৌরভ দা ভাই, আমি সিরিয়াসলি বলছি, সেই পিসিআর কে সেই ছবিও বের করে চালানোর জন্য বলবো, একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি এসে ভেঙে পড়ে। একদম সেগুলোকে অবশ্যই, সেগুলোকে সমর্থনযোগ্য নয়। প্ল্যান কি করে স্যাংশন হয় দাদা? আমাকে তুমি একটা কথা বলো, তদন্তর আগে তুমি কিভাবে বললে এটা অন্তর্ঘাত নয়? তদন্ত হলোই না, 3 মাস পরে তুমি কিভাবে বললে অন্তর্ঘাত নয়? আবারও বলছি অন্তর্ঘাত হতেই পারে। আমি তোমাকে বলি ভাই, আমি আবারও বলছি, শোনো, আমি আপনাদের মতন রাগঢাক করে কোনো কথা বলি না দাদা। আমি চোখে একটাই প্রশ্ন করছি যে পুরসভাগুলোতে আজকে যে নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে বিমানবন্দর থেকে, তুমি এটা বলতে চাইছো যে প্লেন উঠবে কেন? তুমি বলতে চাইছো প্লেন উঠবে আমাদের ভারতবর্ষের
ভারতবর্ষের অ্যাভিয়েশন সিস্টেম হচ্ছে প্লেন উঠবে আর প্লেন ভেঙে পড়বে, তাই প্লেন ভেঙে পড়বে, এটা মেনে নিতে হবে, তাই তো? মানে প্লেন উঠবে আর প্লেন ভেঙে পড়বে, এটা মেনে নিতে হবে। এটা আপনারা বলছেন? না না, তুমি বলছো যে প্লেনটাকে ভেঙে পড়তে হবে। কেন আমরা এটা নিয়ে আলোচনা করছি না যে প্লেন যাতে ভেঙে না পড়ে? আপনারা পার্লামেন্ট উত্তাল করছেন না কেন যে ভারতবর্ষের প্লেন নিরাপদ নয়? এটা তো আপনারা করার দরকার নেই। নিরাপদ নয়, তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের প্লেন নিরাপদ। কি হয়েছে? পাকিস্তানের লাইনে খেলবেন না দাদা, ময়ূক ব্যাপারটা না। একটু শোনো ভাই, লাস্ট একটা কথা করেন ভারতের ভাই, লাস্ট কথা শোনো। বলুন। আমি অনেকে বলছে এইখানে ধরো 260 জন যাত্রী যদি মারা যায়, 1 কোটি টাকা করে দিলে 267 কোটি টাকা। আর সেই প্লেনে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিল, যে গুজরাটের বিজেপির 27,000 কোটি টাকার দালাল যারা, তাদের নামটা বলে দিত। হতেও তো পারে, অনেকে বলছে যে বিজয় রূপানীকে মারার জন্য এটা একটা অন্তর্ঘাত, হতেও তো পারে। আজকে বলো না, আমরা যে চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের মৃত্যু কিভাবে হয়েছে, আজকে বছরের পর বছর হয়ে গেল, সেই ব্ল্যাক বক্স থেকে আমরা জানতে পেরেছি। এটাও তো হতে পারে যে এর মধ্যে তুর্কির কোনো ইয়ে আছে, তাদের। আমি এর উত্তর দীপ্তাশ্ব যশোর থেকে নেব। দীপ্তাশ্ব যশ। না দেখুন, গল্প দাদুর আসর বেশ ভালোই লাগছিল শুনতে, কিন্তু সৌরভবাবুর কথা থেকে একটা কথা বুঝলাম যে কেন মমতা ব্যানার্জি ট্রেনে চড়েন না, মমতা ব্যানার্জি কেন কোথাও কাছে পিঠে যেতে হলো। না কেন হয়েছে সেটা বলছি। যে দেখুন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, সেই সময়ে যদি দেখেন, ওই সময়ে রেল দুর্ঘটনায় মৃত্যু ভারতবর্ষে এই যাবৎ ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি। জ্ঞানেশ্বরী দুর্ঘটনা মনে আছে? জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় সত্যধর মাহাতো, সেই সত্যধর মাহাতো আজকে কোথায়? সত্যধর মাহাতো আজকে তৃণমূলের পদ করে বসে আছে। আবার অসম্ভব আপনি বলতে পারেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনা ছত্রধর মাহাতো, সেই ছত্রধর মাহাতোকে আজকে আপনার দলে কোল আলো করে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছেন। গাইসাল দুর্ঘটনা ঘটেছিলেন, তার দায় কে নিয়েছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।